হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই হিস্ট্রি আইকিউ ফ্যাক্ট ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে বলতে যাব ইউরোপে 14 শতকের মহামারী সম্পর্কে। ব্ল্যাক ডেথ ছিল একটি প্লেগ মহামারী যা ইউরোপে 1346 থেকে 1353 সাল পর্যন্ত ঘটেছিল। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ানক মহামারীগুলির মধ্যে এটি ছিল অন্যতম, যা তৎকালীন সময়ে ইউরোপের 50% মানুষকে শেষ করে দিয়েছিল। এই রোগটি ছিল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এবং মাছির মাধ্যমে চারিদিকে সংক্রামিত হতে থাকে। প্লেগ ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছিল, যেটা ইউরোপের ইতিহাসের উপর গভীরভাবে প্রভাব ফেলে। ব্ল্যাক ডেথের উৎপত্তি নিয়ে যথেষ্ট সন্দেহ এবং বিতর্ক রয়েছে। জেনেটিক বিশ্লেষণ 2600 বছর আগে কিরগিজস্তান ও চীনের সীমান্তে তিয়ানশান পর্বতমালায় ইয়েরসিনিয়া পেস্টিসের বিবর্তনের দিকে নির্দেশ করে। ব্ল্যাক ডেথের তাৎক্ষণিক আঞ্চলিক উৎপত্তি এবং শুরু প্রভাব অস্পষ্ট থেকে যায়। কিছু প্রমাণ মধ্য এশিয়া, চীন, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের দিকে নির্দেশ করে। 1346 সালে জনিবেগের গোল্ডেন হোর্ড আর্মি কর্তৃক ক্রিমিয়ার কাফফারজেনস বাণিজ্য বন্দর অবরোধের সময় মহামারীটি ইউরোপে প্রথম ছড়িয়ে পড়েছিল। কালো ইঁদুর, যারা জেনস জাহাজে ভ্রমণ করেছিল, ভূমধ্যসাগরীয় অববাহিকায় ছড়িয়ে পড়ে এবং কনস্টান্টিনোপল, সিসিলি এবং ইতালি উপদ্বীপ হয়ে উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া এবং ইউরোপের বাকি অংশে পৌঁছেছিল। এমন প্রমাণ রয়েছে যে একবার তীরে এসে ব্ল্যাক ডেথ মূলত নিউমোনিক প্লেগ হিসাবে ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। এইভাবে মহামারী দ্রুত আভ্যন্তরীণ বিস্তারকে ব্যাখ্যা করে, যা প্রাথমিক ভেক্টর ইঁদুর হলে প্রত্যাশিতের চেয়ে দ্রুত ছিল। ফ্লিস, যা বুবনিক প্লেগ সৃষ্টি করে। 2022 সালে এটি আবিষ্কৃত হয়েছিল যে 1330-এর দশকের শেষ এবং এর দিকে ব্ল্যাক ডেথের থেকে আজকের কিরগিজস্তানের মৃত্যুর আকস্মিক বৃদ্ধি ঘটেছে, যা জেনেটিক প্রমাণের সাথে মিলিত হলে এর থেকে বোঝা যায় যে প্রাথমিক বিস্তার 14 শতকের মঙ্গল বিজয়ের কারণে নাও হতে পারে, যেমনটি পূর্বে অনুমান করা হয়েছিল। ব্ল্যাক ডেথ ছিল দ্বিতীয় বড় প্রাকৃতিক দুর্যোগ যা মধ্যযুগের শেষের দিকে ইউরোপে আঘাত হানে। প্রথমটি ছিল 1315 থেকে 1317 সালের মহাদুর্ভিক্ষ এবং অনুমান করা হয় যে ইউরোপীয় জনসংখ্যার 30% থেকে 60% মানুষ মারা গেছে। সেই সাথে আনুমানিক মধ্যপ্রাচ্যের জনসংখ্যার 33%। মধ্যযুগের শেষের দিকে আরও প্রাদুর্ভাব ঘটেছিল এবং অন্যান্য অবদানকারী কারণগুলির কারণে ইউরোপীয় জনসংখ্যা 16 শতক পর্যন্ত 14 শতক স্তরে ফিরে আসেনি। প্লেগের প্রভাব 19 শতকের গোড়ার দিকে বিশ্বজুড়ে পুনরাবৃত্তি হয়েছিল। 14 শতকের প্লেগ। প্যারিসের মেডিকেল গবেষণার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে গ্রহের সংমিশ্রণে বাতাসে একটি মহামারী সৃষ্টি হয়েছে। মুসলিম ধর্মীয় পণ্ডিতরা মনে করেন যে মহামারী ঈশ্বরের কাছ থেকে একটি করুণা, স্বর্গে বিশ্বাসীর স্থান নিশ্চিত করে। অবিশ্বাসীদের জন্য এটি একটি শাস্তি ছিল। কিছু মুসলিম ডাক্তার ঈশ্বরের প্রেরিত একটি রোগ প্রতিরোধ বা চিকিৎসা করার চেষ্টা করার বিরুদ্ধে সতর্ক হয়েছিলেন। অন্যান্য ইউরোপীয়দের দ্বারা ব্যবহৃত প্লেগের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা এবং চিকিৎসা গ্রহণ করেছিল। এই মুসলিম ডাক্তাররাও প্রাচীন গ্রিকদের লেখার উপর নির্ভর করতেন। প্রধান আধুনিক তত্ত্ব। এশিয়ার জলবায়ু পরিবর্তনের কারণে ইঁদুররা শুকনো তৃণভূমি ছেড়ে আরও জনবসতিপূর্ণ এলাকায় পালাতে শুরু করে এবং রোগ ছড়ায়। ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট প্লেগ রোগটি মধ্য এশিয়া, কুর্দিস্তান, পশ্চিম এশিয়া, উত্তর ভারত, উগান্ডা সহ বিভিন্ন অঞ্চলে মারমোট সহ স্থল ইঁদুর দ্বারা বাহিত মাছিদের জনসংখ্যাতে সাধারণ উপস্থিত। 1894 সালে হংকংয়ে বুবনিক প্লেগের মহামারীর সময় লুই পাস্তুরের ছাত্র আলেকজান্ডার ইয়ারসিন ওয়াই পেস্টিস আবিষ্কার করেছিলেন। ইয়ারসিনও প্রমাণ করেছেন যে এই ব্যাসিলাস ইঁদুরের মধ্যে উপস্থিত ছিল এবং পরামর্শ দিয়েছিলেন যে ইঁদুরই সংক্রমণের প্রধান বাহক। সাধারণত যে পদ্ধতির মাধ্যমে ওয়াই পেস্টিস ছড়ায় তা 1898 সালে পল লুইস সিমন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং দেখা গিয়েছিল যে মাছির কামড় জড়িত ছিল, যার মিউগাটগুলিকে খাওয়ানোর বেশ কয়েকদিন পর ওয়াই পেস্টিস প্রতিলিপি করার ফলে বাধা হয়ে গিয়েছিল। সংক্রমিত হোস্ট এই ব্লকেজ মাছিদের ক্ষুধার্ত করে তাদের আক্রমণাত্মক খাওয়ানোর আচরণের দিকে চালিত করে এবং রোগ রেজার চিনার মাধ্যমে ব্লকেজ দূর করার চেষ্টা করে, যার ফলে হাজার হাজার প্লেগ ব্যাকটেরিয়া খাওয়ানোর জায়গায় প্রবেশ করে এবং হোস্টকে সংক্রামিত করে। বুবনিক প্লেগ প্রক্রিয়াটি ইঁদুরের দুটি জনসংখ্যার উপর নির্ভরশীল ছিল। একটি রোগ প্রতিরোধ যা পোষক হিসাবে কাজ করে, রোগটিকে স্থানীয় রাখে, এবং দ্বিতীয়টি যার প্রতিরোধ ক্ষমতা নেই। যখন দ্বিতীয় জনসংখ্যা
মারা যায় তখন ফ্লিস মানুষ সহ অন্যান্য হোস্টের দিকে চলে যায়। এইভাবে একটি মানব মহামারী তৈরি করে। বিকল্প ব্যাখ্যা: এই সময় নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাবের কারণে গবেষকরা বাধাগ্রস্ত হয়েছেন। ইংল্যান্ডে রোগের বিস্তারের উপর বেশিরভাগ কাজ করা হয়েছে, যেখানে প্লেগের শুরুতে সামগ্রিক জনসংখ্যার অনুমান 100% বেশি পরিবর্তিত হয়। কারণ 1086 সালের ডোমসডে বুক প্রকাশের সময় এবং ইংল্যান্ডে কোনো আদমশুমারি করা হয়নি। 1377 সালের পোল ট্যাক্স প্লেগ আক্রান্তদের অনুমান সাধারণত পাদ্রীদের পরিসংখ্যান থেকে এক্সট্রাপোলেট করা হয়। গাণিতিক মডেলিং প্রোডাক্ট স্প্রেডিং প্যাটার্ন এর ট্রান্সমিশনের উপায়গুলির সাথে মেলে ব্যবহার করা হয়। 2018 সালে গবেষকরা একটি বিকল্প মডেলের পরামর্শ দিয়েছিলেন, যাতে এই রোগটি মানুষের মাছি এবং শরীরের উকুন থেকে অন্যান্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় মডেলটি প্লেগের মৃত্যুর সংখ্যার প্রবণতাকে আরও ভালোভাবে মানানসই বলে দাবি করে, কারণ ইঁদুর মাছি মানুষের অনুমান মৃত্যুতে বিলম্বিত কিন্তু অত্যন্ত উচ্চ স্পাইক তৈরি করে, যা ঐতিহাসিক মৃত্যুর তথ্যের বিপরীতে। প্রত্নতাত্ত্বিক বার্নি স্লোয়েন যুক্তি দিয়েছেন যে লন্ডনের মধ্যযুগীয় ওয়াটারফ্রন্টের প্রত্নতাত্ত্বিক রেকর্ডে অসংখ্য ইঁদুরের বিলুপ্তির পর্যাপ্ত প্রমাণ নেই এবং এই থিসিসটিকে সমর্থন করার জন্য এই রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে যে ওয়াইপেস্টিস ইঁদুরের মাছি থেকে ছড়ায়। তিনি যুক্তি দেন যে সংক্রমণ অবশ্যই ব্যক্তি থেকে ব্যক্তি হয়েছে। এই তত্ত্বটি 2018 সালের গবেষণার দ্বারা সমর্থিত, যা প্রস্তাব করেছিল যে দ্বিতীয় প্লেগ মহামারী চলাকালীন শরীরে উকুন এবং মাছি দ্বারা সংক্রমণের সম্ভাবনা বেশি ছিল। সার সংক্ষেপ: একাডেমিক বিতর্ক অব্যাহত আছে, কিন্তু প্লেগের বিস্তারের জন্য কোনো একক বিকল্প ব্যাখ্যা ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। মহামারীর প্রধান এজেন্ট হিসেবে ওয়াইপেস্টিসের পক্ষে যুক্তি দিয়ে অনেক পণ্ডিত পরামর্শ দেন যে এর ব্যাপ্তি ও লক্ষণগুলি টাইফাস, গুটি বসন্ত এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ সহ অন্যান্য রোগের সাথে বুবনিক প্লেগের সংমিশ্রণে দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে। বুবনিক সংক্রমণ ছাড়াও অন্যান্য প্লেগের অতিরিক্ত সেপ্টিসেমিক এবং নিউমোনিক ফর্মের দিকে ইঙ্গিত করে, যা পুরো ঋতু জুড়ে প্রাদুর্ভাবের সময়কালকে দীর্ঘায়িত করে এবং এর উচ্চ মৃত্যুহার এবং অতিরিক্ত নথিভুক্ত লক্ষণগুলির জন্য সাহায্য করে। 2014 সালে পাবলিক হেলথ ইংল্যান্ড লন্ডনের ক্লার্কেনওয়েল এলাকায় 25টি মৃতদেহ উত্তোলন করা হয়েছিল। সেই সাথে সেই সময়কার লন্ডনের নিবন্ধিত উইলে পরীক্ষার ফলাফল ঘোষণা করেছিল, যা নিউমোনিক অনুমানকে সমর্থন করেছিল। বিকল্প ব্যাখ্যাকে শক্তিশালী করার জন্য অন্য কোনো মহামারী জীবাণু আবিষ্কৃত হয়নি। সংক্রমণ: প্রথমত, স্বাস্থ্যবিধির অভাব। 19 শতক এবং রোগের জীবাণু তত্ত্ব পর্যন্ত স্বাস্থ্যবিধির গুরুত্ব স্বীকৃত ছিল না। তখন পর্যন্ত রাস্তাগুলি সাধারণত অস্বাস্থ্যকর ছিল। জীবন্ত প্রাণী এবং মানুষের পরজীবীগুলো সংক্রমণের যোগ্য রোগের বিস্তারকে সহায়তা করে। 14 শতকের গোড়ার দিকে শহরের ইউরোপের অভ্যন্তরে এত বেশি ময়লা জমা হয়েছিল যে ফরাসি এবং ইতালীয় শহরগুলি মানুষের বর্জ্যের নামে রাস্তার নামকরণ করেছিল। মধ্যযুগীয় প্যারিসে বেশ কয়েকটি রাস্তার নাম মার্ডে দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। শিট এর ফরাসি শব্দ, যেখানে রু মার্ডেক্স, রু মডেলেট, রু মারডেউসান, রু ডেস মার্ডন এবং রু মার্ডেয়ারো এর পাশাপাশি একটি রুডু পিপি ছিল। শূকর, গবাদি পশু, মুরগি, ছাগল এবং ঘোড়ার মধ্যযুগীয় লন্ডন এবং প্যারিসের রাস্তায় ঘুরে বেড়াতো। মধ্যযুগীয় বাড়ির মালিকদের পশুর গোবর অপসারণ সহ তাদের বাড়ির সামনে পুলিশ দেওয়ার কথা ছিল, কিন্তু বেশিরভাগ শহরে অসতর্ক ছিল। উইলিয়াম ই কনসাল, লন্ডন শহরতলির ফারিংটন উইদাউটের বাসিন্দা, একটি অভিযোগ পেয়েছিলেন যে পুরুষরা তার বাড়ির পাশ দিয়ে দুর্গন্ধের জন্য যেতে পারে না, ঘোড়ার গোবর এবং ঘোড়ার প্রস্রাবের জন্য। একজন ক্ষুব্ধ লন্ডনবাসী অভিযোগ করেছেন যে স্থানীয় কসাইখানা থেকে বয়ে যাওয়া বর্জ্য তার বাগানকে দুর্গন্ধযুক্ত এবং নোংরা করে তুলেছে। অন্যদিকে অন্য একজন অভিযোগ করেছেন যে নিহত পশুর রক্ত কাছাকাছি রাস্তা এবং গলি প্লাবিত হয়েছে, আশেপাশে বসবাসকারী সকলের জন্য একটি জঘন্য দুর্নীতি এবং জঘন্য দৃশ্য তৈরি করেছে। মধ্যযুগীয় ইউরোপের বেশিরভাগ ক্ষেত্রে স্যানিটেশন আইনে একটি অধ্যাদেশ ছিল, যার জন্য বাড়ির মালিকদের চিৎকার করতে হবে, নিচে তাকান এই বলে। রাস্তার একটি পূর্ণ চেম্বারের পাত্র ডাম্প করার আগে 3 বার। প্রথমটি খ্রিস্টানরা গোসল করাকে প্রলোভন মনে করত। এই বিপদের কথা মাথায় রেখে সেন্ট বেনেডিক্ট ঘোষণা করেন, যারা ভালো আছেন এবং বিশেষ করে অল্প বয়স্কদের জন্য স্নান খুবই কমই অনুমোদিত হবে। সেন্ট অ্যাগনেস এই আদেশটি হৃদয়ে গ্রহণ করেন এবং কখনো স্নান না করেই তিনি মারা
যান। আঞ্চলিক উৎস দ্বিতীয়ত, জন নরিসের মতে ইসিকুল থেকে পাওয়া প্রমাণ ইঁদুর থেকে মানুষের মধ্যে সংক্রমণের একটি ছোট বিক্ষিপ্ত প্রাদুর্ভাবের বৈশিষ্ট্য নির্দেশ করে, যার কোনো ব্যাপক প্রভাব নেই। আসম্যানের মতে প্লেগের ডেটিং থেকে বোঝা যায় যে এটি সিল্ক রোড বরাবর বহন করা হয়নি এবং সেই অঞ্চলে এর ব্যাপক উপস্থিতি সম্ভবত ইউরোপীয় প্রাদুর্ভাবের পরে, উপরন্তু ব্ল্যাক ডেথ ছড়িয়ে পড়ার আগে সিল্ক রোড ইতিমধ্যে ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল। পশ্চিম ও মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা 1325 সালের মধ্যে সিল্ক রোডে বাণিজ্য করা কঠিন এবং 1340 সালের মধ্যে অসম্ভব বলে মনে করেছিল, যার ফলে প্লেগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম ছিল। 1346 সালে ক্রিমিয়ার প্রাদুর্ভাবের আগে মঙ্গল উৎস থেকে ব্ল্যাক ডেথের লক্ষণ বা কৃষ্ণ সাগরের পূর্বে ভ্রমণকারীদের লেখার কোনো রেকর্ড নেই। অন্যান্যরাও এখনও চীনে একটি উৎস এর পক্ষে চীনা বংশোদ্ভূত তত্ত্বটি সিল্ক রোডকে জড়িত করে এই রোগটি সম্ভবত মঙ্গল সেনাবাহিনী এবং ব্যবসায়ীদের পাশাপাশি ছড়িয়ে পড়তে পারে অথবা সম্ভবত জাহাজের মাধ্যমে পৌঁছাতে পারে, তবে এই তত্ত্বটি তখনও বিতর্কিত। এটি অনুমান করা হয় যে 15 শতকে ঝেং হে এর স্ত্রী জাহাজে থাকা ইঁদুররা প্লেগটি দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত এবং আফ্রিকাতে নিয়ে যেতে পারে। দিল্লি সালতানাত এবং ইউয়ান রাজবংশের উপর গবেষণা। 14 শতাব্দীর ভারতে কোনো গুরুতর মহামারী এবং 14 শতাব্দীর চীনে প্লেগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখায়নি, যা থেকে বোঝা যায় যে ব্ল্যাক ডেথ এই অঞ্চলে পৌঁছায়নি। ওলে বেনেডিক্ট যুক্তি দেন যে যেহেতু ব্ল্যাক ডেথের প্রথম সুস্পষ্ট রিপোর্ট কাফা থেকে এসেছে, তাই সম্ভবত কাস্পিয়ান সাগরের উত্তর-পশ্চিম তীরের কাছাকাছি প্লেগ ফোকাস থেকে ব্ল্যাক ডেথের উদ্ভব হয়েছিল। ইউরোপীয় প্রাদুর্ভাব। 1347 সালে ক্রিমিয়ার বন্দর শহর কাফা থেকে জেনস ব্যবসায়ীদের মাধ্যমে প্রথম ইউরোপে প্লেগের প্রবর্তন করা হয়। 1345 থেকে 1346 সালে শহরটির দীর্ঘ অবরোধের সময় জনি বেগের মঙ্গল গোল্ডেন হোর্ড সেনাবাহিনী, যাদের প্রধানত তাতার সৈন্যরা ভুগছিল, রোগটি বাসিন্দাদের সংক্রমিত করার জন্য কাফা শহরের দেয়ালের উপরে সংক্রমিত মৃতদেহ ছড়িয়ে দেয়। যদিও এটাও সম্ভব যে সংক্রমিত ইঁদুররা বাসিন্দাদের মধ্যে মহামারী ছড়িয়ে দেওয়ার জন্য অক্টোবরের অবরোধের লাইন পেরিয়ে ভ্রমণ করেছিল। রোগটি ধরা পড়ার সাথে সাথে জেনস ব্যবসায়ী কৃষ্ণ সাগর পার হয়ে কনস্টান্টিনোপল পালিয়ে যায়, যেখানে 1347 সালের গ্রীষ্মে এই রোগটি প্রথম ইউরোপে আসে। সেখানে মহামারীটি বাইজেন্টাইন সম্রাট জন ষষ্ঠ কান্তাকুজেনাসের 13 বছর বয়সী ছেলেকে শেষ করেছিল, যিনি 5ম শতাব্দীর খ্রিস্টপূর্বাব্দের এথেন্সের প্লেগের সুফুসিডাইসদের বিবরণের উপর ভিত্তি করে ব্ল্যাক ডেথের বিস্তার লক্ষণ করে এই রোগের বর্ণনা সবিস্তারে লিপিবদ্ধ করেছিলেন। 1347 সালের অক্টোবরে সিসিলিতে জাহাজে করে প্লেগ 12টি জেনস গ্যালি দ্বারা বহন করা হয়েছিল। রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র দ্বীপে। কাফা থেকে গ্যালি 1348 সালের জানুয়ারিতে জেনোয়া এবং ভেনিসে পৌঁছেছিল, কিন্তু কয়েক সপ্তাহ পরে এটি পিসায় প্রভাব বিস্তার করেছিল, যা উত্তর ইতালিতে প্রবেশের স্থান ছিল। জানুয়ারির শেষ দিকে ইতালি থেকে বহিষ্কৃত গ্যালিগুলির মধ্যে একটি মার্সাইলে পৌঁছেছিল। ইতালি থেকে এই রোগটি ইউরোপ জুড়ে উত্তর পশ্চিমে ছড়িয়ে পড়ে। 1348 সালের জুনের মধ্যে ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং ইংল্যান্ডে আঘাত হানে। তারপর 1348 থেকে 1350 সাল পর্যন্ত জার্মানি, স্কটল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়া হয়ে পূর্ব উত্তরে ছড়িয়ে পড়ে। এটি 1349 সালে নরওয়েতে প্রবর্তিত হয়েছিল যখন একটি জাহাজ অবতরণ করেছিল। অবশেষে এটি 1351 সালে উত্তর পশ্চিম রাশিয়ায় ছড়িয়ে পড়ে। ইউরোপের কিছু অংশে কম প্রতিষ্ঠিত বাণিজ্য সম্পর্ক সহ প্লেগ কম প্রভাব বিস্তার করেছিল। কিছু এপিডেমিওলজিস্টদের মতে প্রতিকূল আবহাওয়ার সময়কাল প্লেগ আক্রান্ত ইঁদুর জনসংখ্যা ধ্বংস করে তাদের মাছিগুলিকে বিকল্প হোস্টের ওপর চাপিয়ে দেয়। প্লেগের প্রভাব পড়ায় যা প্রায়শই ভূমধ্যসাগরের গরম গ্রীষ্মে এবং শীতল শরতের মাসগুলিতে শীর্ষে ওঠে। দক্ষিণ বাল্টিক অঞ্চল প্লেগ আক্রমণের অন্যান্য অনেক অপরাধীর মধ্যে পূর্ব বিদ্যমান অপুষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, যা ইউরোপে জনসংখ্যার ব্যাপক হ্রাসে অবদান রাখে।